আরএসপির মনোজ ভট্টাচার্য মহাশয় তিনি তার উপলব্ধির কথা বললেন। শ্রমিক সংগঠনের শ্রমিক আন্দোলনের নেতা আইএনটিইউসি সভাপতি কামাল সাহেব তিনি তার বক্তব্য রাখলেন। এখানে আমাদের নেতা প্রাক্তন বিধায়ক অসিত মিত্র মহাশয় আছেন বামপন্থী আরেক অন্যতম নেতা সুখেন্দু প্রাণিগ্রাহী মহাশয়, আমাদের নেতা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, লোকসভার বিরোধী দলনেতা ছিলেন, দীর্ঘদিনের সাংসদ, বিধায়ক ছিলেন, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আছেন, বামফ্রন্ট যে সামগ্রিকভাবে বাম আন্দোলনের নেতৃত্ব দেয়া বামফ্রন্টের চেয়ারম্যান শ্রদ্ধেয় বিমান বসু মহাশয় এবং মঞ্চের উপরে অন্যান্য নেতৃবর্গ এবং যার আহ্বানে আমরা এখানে এসেছি। প্রিয় সঞ্চালক বলছিলেন যে হাফিজ আলম সাইরানি যে ফাউন্ডেশন, ভাই ভিক্টর এবং সুদীপ ব্যানার্জি, আজকে আমি একটা জিনিস বলতে চাই। এই হলের ভেতরে যখন আমরা সবাই একত্রিত হয়েছি, একজন প্রগতিশীল এক মানুষ, তিনি বামফ্রন্টের এক শরিক, সেই দলের বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, কংগ্রেসে যোগদান করেছিলেন। ওই দল থেকে আরেকজন, তিনি মন্ত্রী ছিলেন, আরেকটি দলে যোগদান করেছেন। বাস্তব চিত্র একটি মানুষের জীবনে সেটা থেকেই পরিলক্ষিত হয় সেই মানুষটির গতি প্রকৃতি কেমন। কেন আমি এটা বলছি? যেদিন মরদেহ প্রদেশ দপ্তরে আজকের দিনে 2024-এ আমরা তাকে শেষ বিদায় জানালাম, তার পরিবারের সবাই ছিলেন, সুদীপ, ভিক্টর, তার অন্যান্য সাথীরা সবাই ছিলেন। সেদিন তার পুত্র এবং কন্যাকে আমরা দেখি। আমি পুত্রকে জিজ্ঞেস করি, তুমি ভাই কি করো? বলে, আমি একটি প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করি। আজকাল তো বহু মানুষ প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করে, কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন মানে বিরাট বড় প্রাইভেট অর্গানাইজেশন এরকম নয় যা আজকে নামি দামি। বহু আমাদের বাড়ির ছেলেমেয়েরা সরকারি চাকরি কোথায়? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের এই আমলে। সেই কারণে প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করতে হয়। তখন ওই প্রদেশ কংগ্রেস বিধান ভবনের নিচে দাঁড়িয়ে আমরা আলোচনা করছিলাম, ভাবছিলাম যে ভাবুন তো, তিনি 5 বছর মন্ত্রী থাকলেন, বামফ্রন্টের সরকার দীর্ঘদিন থাকলো, ব্যক্তিগত জীবনে 10 বছরের বিধায়ক থাকলেন প্রায়। তারপরে সরকারি দপ্তরে তার ছেলের চাকরি হয়নি বা মেয়ের চাকরি হয়নি। আবার এই ফড়ক ব্লক থেকে বেরিয়ে আর একজন তৃণমূলে গেলেন, আমি নাম নিলাম না, তার মেয়ের চাকরি হয়ে গেল, সেই চাকরি বাতিল হলো জালিয়াতির জন্য। এখান থেকেই বোঝা যায় যে পন্থী আপনি করুন না কেন, কংগ্রেসে যখন যোগদান করেন তখন সেই মানুষটি ব্যক্তিগত জীবনের রাস্তা দিয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন কোন দিকটায় যাবেন, কোন দিকটায় যাবেন না। এখান থেকেই হাফিজ আলী সাইরানিকে একজন মানুষ হিসেবে নয়, নীতি নির্ধারণের একজন রাজনৈতিক কর্মী হিসেবে
নেতৃত্ব তো তার সঙ্গে যারা কাজ করেছেন, তার অধীনে যারা কাজ করেছেন তারা বলবেন। এই যে বলিষ্ঠ সিদ্ধান্ত, এটা সহজভাবে কোন রাজনৈতিক নেতা, রাজনৈতিক মানুষ গ্রহণ করতে পারেন না। এখানেই আমার মনে হয়েছে যে একটি মানুষ তার রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমাদের মধ্যে কমরেড মোহাম্মদ সেলিম মহাশয়, তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা আজ যারা এই হলের ভেতরে আছি, হলে পৌঁছবার কিছুক্ষণের মধ্যে আমার কাছে খবর এলো আজকে ফাউন্ডেশন হাফিজাদার নামে তা নিয়ে আজকে স্মরণ সভা। কিন্তু এইমাত্র আমি জানতে পারলাম কিছুক্ষণ আগে, খড়দায় প্রদীপ কর বলে এক ব্যক্তি, তিনি সুসাইড করেছেন। আর সুসাইড নোটে লিখে গিয়েছেন যে আমি এনআরসি জন্য আতঙ্কিত এবং কি হবে না হবে আমি দিশেহারা হয়ে আত্মহত্যা করছি। খবরটা ঠিক কি ভুল আমি জানি না, কিন্তু এই খবরটি যদি ঠিক হয়ে থাকে, এই মঞ্চ আজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। তার কারণ আমরা এই পশ্চিম বাংলায় যারা আছি, হাফিজ সাহেবের আত্মা হয়তো এই বাংলার যে কোনো জায়গায় এই কথাটি উচ্চারিত করছে। দীর্ঘদিন এই বাংলায় থেকে এই বাংলার আলো বাতাস সমস্ত কিছুকে গ্রহণ করে যে কোনো রাজনৈতিক পতাকা নিয়ে কেউ লড়াই করেছেন, কেউ প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নন, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ পাঞ্জাবি ভাই, বিভিন্ন সম্প্রদায় এই বাংলার নানা ভাষা, নানা মতের যে রাস্তা, সেই রাস্তায় থাকার পরও আজকে সবাইকে আতঙ্কিত হতে হচ্ছে। তার কারণ আমাদের সামনে সবার মুখে একটি প্রশ্ন, তার কারণ এখানে হাফিজ সাহেব মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, রাজনৈতিক একটা কর্মকাণ্ড ছিল। কেউ ভালো বলেছেন, কেউ খারাপ বলেছেন, একটি নীতি আদর্শ নিয়ে লড়াই করেছেন। আপনাদের কাছে বললাম, নিজের ছেলের চাকরিও সরকারি দপ্তরে করে দেননি। কিন্তু এই বাংলার মধ্যে প্রত্যেকে ভেবেছিলেন একে অপরের মধ্যে কম বেশি যাই হোক না কেন আমরা একত্রিত ভাবে বসবাস করব। আজকের যে আবহাওয়া, আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বাংলার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে আমরা দেখেছি যে নির্বাচনের ফল আমি যেভাবে ভোট দিই সেই অনুযায়ী আমার ফল প্রতিফলিত হয় না। অর্থাৎ আমি মনে করেছি যে সবাই লাইন দিয়ে যাকে ভোট দিলাম তিনি নির্বাচিত হচ্ছেন না। ভাবছি মনে হয় ঠিক আছে, আমরা কম সংখ্যক মানুষ তাকে ভোট দিয়েছি। বাংলায় যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে দেখা যায় সন্ত্রাস, মানুষ খুন, জোর জবরদস্তি, লুট করা, ইভিএম মেশিনকে ঘিরে ফেলা, যারা গুন্ডা বদমাস পুলিশের সাহায্যে, প্রশাসনের সাহায্যে তারা ভোট চুরি করে। কিন্তু এতদিন আমরা নির্বাচন কমিশনের কাছে যেতাম, হাফিজ সাহেবও নেতৃত্ব দিতেন কোন সময় নির্বাচন কমিশনে যাওয়ার জন্য, বলতেন অন্যায় হচ্ছে ভোটে। কিন্তু সেই নির্বাচন কমিশন তারাই যে এই বাংলায় যেভাবে ভোট চুরি হয়, যেভাবে লুট হয়, যেভাবে সন্ত্রাস হয়, যেভাবে মানুষ খুন হওয়ার জন্য মানুষ আর ভয়ে ভোট দিতে চান না, সেই ভোটটাকে ফলস হিসাবে দেওয়া হয়, ঠিক একই কায়দায় নির্বাচন কমিশন যখন নিজেই চোর হয়ে যান একটি রাজনৈতিক দলকে তারা অশুভ সন্ধির মধ্যে দিয়ে
একটা নেক্সাস তৈরি করে তারা যেতাম দিনের পর দিন। 2019, 2024 হরিয়ানার ভোট, মহারাষ্ট্রের ভোট, কর্ণাটকের একটি লোকসভার ভোট, এইগুলো যখন মানুষ জেনে গিয়েছেন, যেমন পশ্চিমবাংলায় মানুষ জেনে গিয়েছেন যে জোর জবরদস্তি ভোটে লুট করে জেতা, চুরি করে জেতা, ঠিক কেন্দ্রের ক্ষেত্রে ওই একই পদ্ধতিতে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে ভোট চুরি করা, এই দুটো পন্থা যখন হচ্ছে না, মানুষ যখন জেনে গিয়েছেন, ঐতিহাসিক রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পর যখন সারা দেশে সাধারণ মানুষও জানতেন না ফর্ম 6 কি, ফর্ম 7 কি, ফর্ম 8 কি, তারা যখন প্রত্যেকে প্রশ্ন করতে শুরু করেছেন, এই স্লোগানটা ভোট চোর গদি চোর যখন সারা দেশে, তখন এসআইআর করতে হবে। এই এসআইআর এর মাধ্যমে আজকে ছোট বড় সবাই জেনে গেছেন, যেখানে বিজেপির ভোট নেই, অন্য দলের ভোট আছে, সেই ভোটগুলোকে কেটে দাও। ঠিক যেমন ভাবে এখানে শাসক দল রাজ্যের তৃণমূল কংগ্রেস, তারা প্রশাসন এবং গুন্ডা লাগিয়ে যেভাবে ভোটকে লুট করেন, একই কায়দায় কেন্দ্রের ওই পদ্ধতি। আর এই পদ্ধতির মধ্যে যখন এসআইআর এসে পৌঁছেছে, প্রত্যেকে আতঙ্কিত। তার কারণ যতই বলুক না কেন, আপনার নাম থাকবে কি থাকবে না, আসামকে দেখে, বিহারকে দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। আর যখন আমরা তার স্মরণ সভা করছি, তখন আরেক আত্মা প্রদীপ করের এই বাংলার মাটিতে, সেও মানুষকে সজাগ করছেন। অতএব আজকের এই স্মরণ সভা শুধু হাফিজ সাহেবের স্মরণ সভা হিসাবে এটা সীমাবদ্ধ থাকবে না। এই স্মরণ সভাটা আজকে যারা সত্যিকারের এই বাংলায় এতদিন ধরে জীবন অতিবাহিত করছেন, তাদের কাছে এক সত্যিকারের সংকটময় এবং এক বড় থ্রেটের মুখে তারা। আর সেই কারণেই ঐক্যবদ্ধভাবে সমবেত স্টেক হোল্ডার যারা, এই বাংলার সাধারণ মানুষ যারা ভোটার, তাদের ভাবতে হবে। রাজনৈতিক দল তো তাদের প্রতিনিধিত্ব করেন, যে যাকে বিশ্বাস করেন সেই রাজনৈতিক দলের ঝান্ডা তারা ধরেন, কিন্তু একজন নাগরিক হিসেবে এই কাজটা বিগত দিনে শোষিত মানুষ, নিপীড়িত মানুষের কথা হাফিজ সাহেব যেভাবে, তিনি যে আদর্শ নীতি, যে রাজনৈতিক চিন্তাধারা ভাবনার মধ্যে ভাবতেন, তা নিয়ে তিনি যেটা করতেন, আজকে কিন্তু প্রত্যেক মানুষের কাছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ডানপন্থা বামপন্থা কোনো পন্থাই প্রয়োজন হয় না, একটা পন্থাই প্রয়োজন হয়, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামো। কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার একটা লাইন আছে, রোড শোজ দ্য রোড, রাস্তাই রাস্তা দেখায়। তাই আজ আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ দিন আজকে। একদিকে দীর্ঘ লড়াইয়ের, আপনারা তার পারিবারিক পরিচয় শুনেছেন, রাজনৈতিক তার যে অবস্থান পরিবর্তন, সেটাও রাজনৈতিক চিন্তা ভাবনা, প্রগতিশীল চিন্তা থেকে তিনি গ্রহণ করেছেন। আবার আজকের দিনে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে ডেকেছে। আর এই সময় আরেকজন মানুষ নিজেকে শেষ করে দিয়ে বাংলার মানুষকে বলে দিয়ে গেল যে আপনারা সজাগ হন, আপনার নাগরিকত্ব ভোটার লিস্টে আপনার নামটা থাকা মানে আপনি রেশন থেকে বঞ্চিত হবেন না। ভোটার লিস্টে যদি নামটা না থাকে, পেনশন, রেশন, স্কুলে ভর্তি, মেডিকেল ফ্যাসিলিটি সমস্ত কিছু থেকে বঞ্চিত হবে। এর জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত হবে মুসলমান সম্প্রদায়, মহিলারা, পরিযায়ী শ্রমিক এবং বিধ্বস্ত, বন্যা বিধ্বস্ত যে জায়গা, যে জেলাগুলো,
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল এবং গঙ্গা ভাঙনের কারণে মুর্শিদাবাদ, মালদার বিস্তীর্ণ অঞ্চল, যাদের কাছে নথিপত্র বিভিন্ন জিনিস আজকে অন্তরায় হয়ে দাঁড়াবে। এইখান থেকে আমার মনে হয়, আমার শেষ করার আগে আমি শুধু এ কথাই বলতে চাই, হাফিজদার আত্মা হয়তো দাঁড়িয়ে বলছে, কারণ তিনি সিগারেট এবং চা তার কাছে খুব, আমি ভিক্টরকে বলছিলাম, আমি যখনই কথা বলতাম, অনেকদিন আমার পরিচয়, দেখতাম ঘন ঘন চা খাচ্ছেন, ঘন ঘন সিগারেট খাচ্ছেন, ক্যান্সারে মারা গেছেন। তার মানে সিগারেট পান করতেন বলে তা নয়, তার কারণ ধরাই যায়নি যে তিনি এই রোগে, কর্কট রোগে আক্রান্ত। কিন্তু তার আত্মা আজকে এই রামমোহন মঞ্চ, ঐতিহাসিক এক ব্যক্তির নামে এই হল, সেই মঞ্চ থেকে নিশ্চিতভাবে এ কথাই বলছে, এবং আমরা তার কথাটা এইভাবেই মনে রাখছি। টাইম মার্চেস অন, মেমোরিজ স্টে, টর্চারিং সাইলেন্টলি দ্য রেস্ট অফ আওয়ার ডেজ। নমস্কার।